ওয়েলকাম টু চঞ্চল স্যার ফিজিক্স ফার্স্ট ইউটিউব চ্যানেল। আজ আমরা নবম শ্রেণীর ক্লাসরুমে উপস্থিত হয়েছি। আজকে আমরা নবম শ্রেণীর শব্দ যে চ্যাপ্টারটি আছে এর আজকে লেকচার নাম্বার 2। আজকে এই লেকচার নম্বর 2তে শব্দের প্রতিফলন, শব্দের প্রতিধ্বনি এবং প্রতিধ্বনির সাহায্যে কি কি করা যায় সেই সম্বন্ধে আজকে জানবো। তো তোমরা এই শব্দের প্রথমেই আমরা প্রতিফলনটা দেখব। তো প্রতিফলন আমরা আলোর প্রতিফলন পড়েছি ক্লাস 7 থেকেই। তো আলোর প্রতিফলনে কি দেখেছি যে এক মাধ্যম থেকে আর এক মাধ্যমে যাওয়ার সময় দুই মাধ্যমের বিভেদদল থেকে পুনরায় প্রথম মাধ্যমে গতিপথ পরিবর্তন করে ফিরে আসে। শব্দও কিন্তু একই জিনিস। তাহলে প্রতিফলন, এই যে আমি সংজ্ঞাটা লিখছি এইটা তোমরা খাতায় নোট করে নাও। কোনো কম্পনশীল উৎস থেকে উৎপন্ন শব্দ একটি মাধ্যম দিয়ে যেতে যেতে অপর একটি মাধ্যমের বিভেদদলে আপতিত হয় তখন শব্দ গতিপথ পরিবর্তন করে পুনরায় প্রথম মাধ্যমে ফিরে আসে। এই ঘটনাকে শব্দের প্রতিফলন বলা হয়। তো এই প্রতিফলন আর আলোর প্রতিফলন এই বিষয়টা কিন্তু অনেকটা একই ধরনের। তো এইটা প্রমাণ করার জন্য আমরা একটা ধরো কার্ডবোর্ড নিয়ে নিলাম, তো এই কার্ডবোর্ডের কি করা হবে, এখানটায় ধরো একটা নল রাখা হয়েছে আর এখানে একটা ধরো অ্যালার্ম ঘড়ি, এখানে বাজছে ট্রিং করে। তো এইখানে কি করা হয়েছে, এই জায়গাটায় পুরো আমরা ঘিরে দেওয়া হয়েছে। এটা হচ্ছে ধরো কান, এটা অ্যালার্ম ঘড়ি। তো যদি এই পাইপগুলো না রাখা হয় তাহলে দেখা যায় যে এখানে অ্যালার্ম ঘড়ি বাজলেও এখানে কিন্তু কোনো শব্দ পাওয়া যাচ্ছে না। ধরো এটা একটা ঘরের দেওয়াল, ভিতরে খুব আস্তে আস্তে অ্যালার্ম বাজছে। যদি এরকম একটা পাইপ দিয়ে দেওয়া হয়, এইটা যে কি করবে, এই ধরো এখান থেকে এ থেকে যে এই কার্ডবোর্ডটায় ধাক্কা খেয়ে এই কানে আসছে, তাহলে এর থেকে বোঝা যাচ্ছে যে শব্দ কিন্তু প্রতিফলিত হয়। তো শব্দের প্রতিফলনের দুটো নিয়ম বা সূত্র আছে। কি সূত্র আছে, যে আপতিত শব্দ তরঙ্গ প্রতিফলিত শব্দ তরঙ্গ ও আপতন বিন্দুতে অঙ্কিত অভিলম্ব এক সমতলে থাকে। 2 নম্বর সূত্র কি, আপতন কোণ সমান প্রতিফলন কোণ। তাহলে এই সূত্রগুলো দেখো পুরো যে আলোর সূত্র আছে এই আলোর সূত্রের সঙ্গে কিন্তু পুরো মিলে যাচ্ছে। তাহলে এই প্রতিফলন
বিষয়টা বোঝা গেল। এবারে জানবো প্রতিধ্বনি। এই প্রতিধ্বনি হচ্ছে এই প্রতিফলনেরই আর একটা রূপ মাত্র। যখন একাধিকবার, ধরো এখান থেকে কথা বলছি, তুমি এখানে আছো, আমার কথাটা সরাসরি শুনতে পাচ্ছ, আবার কোথাও ধাক্কা খেয়ে আবার ফিরে আসছে, সেইটা আবার শুনতে পাচ্ছ। মানে মূল একটা শব্দ শুনলে তার সঙ্গে কিছুক্ষণ পরে আবার প্রতিফলিত শব্দের যে শুনছো, এই যে বারবার একটা শব্দকে শুনছো, সেটা কি বলা হচ্ছে? শব্দের প্রতিধ্বনি। তাহলে এর পরের টপিক হচ্ছে প্রতিধ্বনি। তাহলে দেখো প্রতিধ্বনি এই বিষয়টা কি। এই প্রতিধ্বনি, তাহলে সংজ্ঞাটা লেখা যান। কোনো শব্দ উৎস থেকে উৎপন্ন শব্দ দূরবর্তী কোনো বিস্তৃত প্রতিফলকে প্রতিফলিত হয়ে মূল শব্দ থেকে পৃথকভাবে শ্রোতার কানে পৌঁছালে ওই প্রতিফলিত শব্দকে শব্দের প্রতিধ্বনি বলা হয়। তাহলে এটা হচ্ছে শব্দের প্রতিধ্বনি। এই প্রতিধ্বনি শব্দ শুনতে গেলে বিশেষ কিছু শর্ত অবলম্বন করতে হয়। আমরা যে সাধারণ ঘর বাড়িতে থাকি, এই সাধারণ ঘর বাড়িতে কি প্রতিধ্বনি শোনা যায়? শোনা যায় না। কিন্তু প্রতিধ্বনি শুনতে গেলে একটা মিনিমাম ডিস্ট্যান্স লাগে। ধরো কোথাও একটা উঁচু একটা বাড়ি আছে, তুমি এখান থেকে জোরে চিৎকার করে উঠলে সেখান থেকে প্রতিধ্বনি আসে। বা তোমাদের যে স্কুল বিল্ডিং, যদি কোনো চেয়ার টেবিল বেঞ্চ না থাকে, তাহলে যদি বা প্রেয়ার হল যদি থাকে কোনো স্কুলে, সেখানে দেখবে জোরে একটু চিৎকার করবে, দেখবে যেন গম গম করছে। কিন্তু যে তোমাদের ক্লাসরুম, সেখানে যদি ছোট ক্লাসরুম হয় বা তোমাদের যে বাড়ি, সেই বাড়ির ভিতরে কথা বললে কিন্তু প্রতিধ্বনি শোনা যাচ্ছে না। কেউ যদি তোমরা পাহাড়ে বেড়াতে গিয়ে থাকো, দূর থেকে জোরে আওয়াজ করবে, দেখবে যে পাহাড় থেকে আবার প্রতিধ্বনি শোনা যাচ্ছে। তো এই প্রতিধ্বনি শুনতে গেলে বিশেষ কতকগুলো শর্ত মানতে হবে। বিশেষ শর্ত বলতে কিছুই নয়, যেটা হচ্ছে শব্দ উৎস, অর্থাৎ যেখানে শ্রোতা আছে, ধরো এই শ্রোতা থেকে যেখানে প্রতিফলক, ওই প্রতিফলকের দূরত্বটা একটা মিনিমাম ডিস্ট্যান্স হতে হবে, তবেই প্রতিফলন হতে হবে। এই যে শব্দ শব্দ বলছি, এই শব্দ আবার দু ধরনের হতে পারে। একটা শব্দ হচ্ছে ক্ষণস্থায়ী শব্দ, যেমন ধরো ঠুকছি, হঠাৎ দুম করে বাজি ফেটে গেল, বা একটা ঘন্টা বেজে গেল। তাহলে এগুলো হচ্ছে ক্ষণস্থায়ী শব্দ। আর যে শব্দগুলো এই যে আমি বলছি, কথা বলছি, এই শব্দগুলো হচ্ছে পদাংশযুক্ত শব্দ। সেটা হতে পারে, ধরো মা, এটা কটা? একটা আছে। বাবা কটা আছে? দুটো আছে। আমার কটা আছে? তিনটে আছে। তাহলে এইভাবে এক পদাংশ, দুই পদাংশ এবং তিন পদাংশ শব্দ বা আরও বেশি পদাংশ শব্দের প্রতিধ্বনি শুনতে গেলে আমাদের কিন্তু শব্দের যে উৎস এবং প্রতিফলক, এদের মধ্যে একটা মিনিমাম দূরত্বের প্রয়োজন। আমরা এখন সেই মিনিমাম দূরত্বের ক্যালকুলেশনটা করতে চলেছি। তো দেখো, তাহলে বিশেষ কতকগুলো তথ্য আমরা এখন লিখে নিই। এই তথ্যটা লিখতে লিখতে একটা জিনিস বলে নিই, যে আমাদের যে ব্রেন, তাহলে কোনো শব্দ শোনার সময় শব্দ বন্ধ হয়ে গেলেও আমাদের
মস্তিষ্কে তা 1-10 সেকেন্ড স্থায়ী হয়। অর্থাৎ শব্দটা বন্ধ হলেও আমাদের মাথায় কিন্তু 1-10 সেকেন্ড ধরে ওই শব্দটা কিন্তু বাজতে থাকে। এটাকে শ্রুতি নির্বন্ধ বা শব্দ নির্বন্ধ বলা হয়। তাহলে একটা ক্ষণস্থায়ী শব্দর নির্বন্ধ কত? 1-10 সেকেন্ড। একটা গুলি বন্ধু ঝিচুম, তো এরকম একটা গুলির শব্দ বা কোনো একটা দুম করে ঘন্টা বেজে গেল, টায়ার বাস্ট হয়ে গেল, এগুলো হচ্ছে সব ক্ষণস্থায়ী শব্দ। তাহলে ক্ষণস্থায়ী শব্দের শব্দ নির্বন্ধ কত? ক্ষণস্থায়ী শব্দের শব্দ নির্বন্ধ 1-10 সেকেন্ড। এক পদাংশযুক্ত শব্দের শব্দ নির্বন্ধ কত? 1/5 সেকেন্ড। 2 পদাংশযুক্ত শব্দের শব্দ নির্বন্ধ 2/5 সেকেন্ড। আর 3 পদাংশযুক্ত শব্দের শব্দ নির্বন্ধ 3/5 সেকেন্ড। তাহলে এইভাবে একটা শব্দ নির্বন্ধ প্রত্যেকটা শব্দের কিন্তু আলাদা। তাহলে আমাদের এখন ক্যালকুলেশন করতে হবে যে একটা ক্ষণস্থায়ী শব্দের শ্রোতা থেকে, অর্থাৎ শ্রোতা উৎস যাকে বলছি, মানে যে শ্রোতা সেই উৎস বা সেখানেই উৎস আছে, সেখান থেকে যদি প্রতিফলিত হয়ে পুনরায় প্রতিধ্বনি শুনতে হয় তাহলে তার ন্যূনতম দূরত্ব কত হতে হবে। তাহলে এখানে একটু ক্যালকুলেশনটা করব। দেখো ক্যালকুলেশনটা, তাহলে ক্ষণস্থায়ী শব্দ প্রতিধ্বনি শুনতে হলে প্রতিফলিত শব্দকে মূল শব্দের 1/10 সেকেন্ড পরে কানে পৌঁছাতে হবে। কারণ মূল শব্দটা আমাদের কানে 1/10 সেকেন্ড বাজবে, তারপরে না পৌঁছালে তো দুটো শব্দ ওভারল্যাপ করবে। তাহলে অর্থাৎ শ্রোতা উৎস ও প্রতিফলকের মধ্যে এমন ন্যূনতম দূরত্বের প্রয়োজন হয় যাতে শব্দ প্রতিফলিত হয়ে শ্রোতার কানে ন্যূনতম 1/10 সেকেন্ড পরে আসে। তাহলে এই 1/10 সেকেন্ডে শব্দ কত দূর যায়? 1/10 সেকেন্ডে শব্দ 332/10। কেন 332? বায়ুতে শব্দের বেগ কত? 332 মিটার পার সেকেন্ড। তাহলে 332/10 সমান 33.2 মিটার পথ অতিক্রম করে। তাহলে দেখো, একটা ক্ষণস্থায়ী শব্দের প্রতিধ্বনি শুনতে গেলে শব্দকে মিনিমাম 33.2 মিটার পথ অতিক্রম করতে হচ্ছে। তাহলে এই 33.2 মিটার পথ অতিক্রম করতে হওয়া মানে শব্দটা যাচ্ছে আবার ফিরে আসছে, মোট লাগছে 33.2
2 মিটার, তাহলে শুধু যাওয়া বা আসা অর্থাৎ শ্রোতা উৎস এবং প্রতিফলকের মধ্যে দূরত্ব কত হবে? এটার অর্ধেক দূরত্ব, কারণ যাওয়া প্লাস আসা মিলে 33.2, তাহলে এর অর্ধেকটা হচ্ছে 33.2 বাই 2। তাহলে দেখো কত হচ্ছে, অর্থাৎ শ্রোতা মানে উৎস ও প্রতিফলকের দূরত্ব হতে হবে কত? 33.2 বাই 2 মিটার সমান 16.6 মিটার। তাহলে এই বিষয়টা খুব ভালো করে তোমরা বুঝে নেবে। তাহলে এটা গেল শুধুমাত্র ক্ষণস্থায়ী শব্দের জন্য। এবার যদি একমাত্রিক শব্দের জন্য বা দ্বিমাত্রিক বা ত্রিমাত্রিক শব্দের জন্য আমাদের হিসাব করতে হয়, তাহলে কি হবে? শব্দ নির্বন্ধ, সেক্ষেত্রে 2-এর 5 3-এর 5 হবে। তো এইখানটায় আমরা লিখে দিচ্ছি, দেখো একমাত্রিকের জন্য কত হবে? 332 ইন্টু 1-এর 5 মিটার। এটা 1-এর 10 গুণ হয়েছিল, এটা 1-এর 5, তাহলে কত হবে? 33.2 মিটার। দ্বিমাত্রিকের জন্য কত হবে? 332 ইন্টু 2-এর 5 সমান কত? 66.4 মিটার। এইরকমভাবে ত্রিমাত্রিক, চতুর্মাত্রিক 2-এর 5 3-এর 5 4-এর 5 দিয়ে গুণ হবে। তো এই গেল মোটামুটি শব্দের প্রতিধ্বনির বিষয়টা। এবার আমরা যেটা দেখতে চলেছি যে এই প্রতিধ্বনি যদি বারবার বারবার হয়, তাহলে সেটাকে বলা হয় অনুরণন। তো এখানটায় দেখো লিখছি অনুরণন। রিভাইব্রেশন, ভাইব্রেশন মানে কি? কম্পন। রিভাইব্রেশন মানে বারবার কম্পন। রিভাইব্রেশন এটা কোথায় লক্ষ্য করা যায় বলো তো? ধরো দুম করে একটা বাজ পড়ে গেল, কি হয় সেই সময়? মেঘের ঘুম 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 ঘুরঘুরুম 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 কিছুক্ষণ ধরে এই শব্দটা কিন্তু আমরা শুনতে পাই। কেন শুনতে পাই? ওই উপরে মেঘের সঙ্গে মেঘের সংঘর্ষ হয়, সংঘর্ষ হয়ে শব্দটা পুনরায় কী হয়? পৃথিবীতে এসে পড়ে। আবার পৃথিবী থেকে মেঘ, আবার ওখান থেকে প্রতিফলিত হয়ে পৃথিবী, এখান থেকে এইভাবে বারবার বারবার প্রতিফলন হয়, আর আমরা হচ্ছে এই শব্দটাকে বারবার বারবার শুনতে পাই। তাহলে এটা কি বলা হচ্ছে? রিভাইব্রেশন বা অনুরণন। বা খুব বড় যদি হল হয়, সেই হল ঘরে যদি কেউ চিৎকার করে, দেখা যায় যে সেই শব্দটা গম 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 করছে, অনেকক্ষণ ধরে গম গম করছে। তো এইটা যদি ধরো সিনেমা হল হয়, তাহলে যদি কোনো ধরো যখন পর্দায় যখন সিনেমাটা হচ্ছে, কথা বলছে কোনো অভিনেতা বা অভিনেত্রী, সেই সময়ে কিন্তু যদি এরকম হয়, তাহলে কিন্তু শ্রোতা খুব একটা ভালো শুনতে পাবে না। তাহলে এর জন্য সিনেমা হলে বা বড় যে সমস্ত ধরো লেকচার হল বা বিভিন্ন কমিউনিটি হল আছে, সেখানে এমনভাবে ব্যবস্থা করা হয় যাতে কোনোভাবেই না এই অনুরণন হয়। অনুরণন হলে কিন্তু মূল শব্দ পরিষ্কারভাবে বোঝা যাবে না। তাহলে তোমরা এই প্রতিধ্বনির আর একটা যে টপিক অনুরণন, এটা বুঝলে। এবার আমরা দেখতে যাচ্ছি নেক্সট যে এই প্রতিধ্বনির সাহায্যে কি কি করা যায়। প্রতিধ্বনির সাহায্যে যেটা প্রথমেই করা যায় সেটা হচ্ছে সমুদ্রের গভীরতা নির্ণয়। শব্দের প্রতিধ্বনিকে কাজে লাগিয়ে কিভাবে সমুদ্রের গভীরতা নির্ণয় করা হয় দেখো। একটা দেখো জাহাজ, জাহাজ থাকলেই বুঝতে পারছো যে জলে কিছুটা ডুবে যাবে, ধরে নিচ্ছি সেই গভীরতাটা হচ্ছে এইচ। আর জাহাজের তলদেশ থেকে এই যে গভীরতা সেটা হচ্ছে H1, বা এখানে যেটা ছবিতে দেখতে পাচ্ছ OC। একবারে তলদেশে ধরে নিচ্ছি একটা বিন্দু এ, সেখানে কি করা হলো? একটা এ বিন্দুতে জোরালো বিস্ফোরণ ঘটানো হলো।
জোরালো বিস্ফোরণ ঘটানো হলো। বি বিন্দুতে কি আছে? বি বিন্দুতে আছে হাইড্রোফোন, যেটা কি করে শব্দ ক্যাপচার করতে পারে এবং টাইমটা ক্যালকুলেট করতে পারে যে আমি শব্দটা পেয়েছি। তাহলে সমুদ্রের গভীরতা কত? সমুদ্রের গভীরতা কত বলো? এইচ প্লাস H1, কারণ সমুদ্রের উপরিভাগ থেকে জাহাজের তলদেশের গভীরতা H প্লাস জাহাজের তলদেশ থেকে একবারে সমুদ্রের তলা অবধি গভীরতা H1। এখানে দেখো শব্দ দুরকমভাবে এই হাইড্রোফোনে যাবে। তাহলে এ বি পথে যাবে, এটা হচ্ছে সরাসরি। তাহলে এ থেকে বিতে গেল সরাসরি। আর একটা এ ও বি, মানে এও গেল সমুদ্রের তলদেশে ও বিন্দুতে ধাক্কা খেলো, সেখান থেকে বিতে গেল, এটা হচ্ছে প্রতিফলিত শব্দ। ঠিক আছে, দুটো। তাহলে এই যে দুটো শব্দ, এই সরাসরি যেটা, সেটার আমি ধরে নিচ্ছি টাইম লাগলো T1 আর এর টাইম লাগলো T2। যদি জলের মধ্যে শব্দের বেগ হয় ভি, তাহলে দেখো কি হবে। তাহলে এ বি সমান কি লিখতে পারি বলো? এ বি সমান কি? ভি T1। ঠিক আছে, তাহলে এ বি সমান ভি T1। এ বিটাকে কি লিখতে পারি? এসি প্লাস সিবি সমান ভি T1। আবার আমরা কি জানি? এসি সমানই সিবি। তাহলে এখান থেকে লিখতে পারি 2 ইন্টু এসি সমান ভি T1 বা এসি সমান হাফ ইন্টু ভি T1। এটা কি গেল? এটা গেল সরাসরি যাওয়া শব্দের ক্ষেত্রে। এবার আমরা যেটা প্রতিফলিত শব্দ সেটা দেখব। দেখো এও প্লাস ও বি সমান কি লিখব? ভি T2। এও প্লাস ও বি, আবার এখানে আমরা কি জানি? এও সমান ও বি বা 2AO সমান কি লিখতে পারি? ভি T2 বা এও সমান হাফ ইন্টু ভি T2। এবার দেখো ওসি সমানই কি? H1। তাহলে ওসি এইটা একটা কি? সমকোণী ত্রিভুজ এসিও। ওসি সমান লিখতে পারি √, অতিভুজের স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার। তাহলে ও স্কোয়ার মাইনাস এসি স্কোয়ার। ও এ বা এসি কি দেখো? √1/4 ভি স্কোয়ার T2 স্কোয়ার মাইনাস 1/4 ভি স্কোয়ার এসি মানে V1 ভি স্কোয়ার T1 স্কোয়ার। 1/4 ভি স্কোয়ার, এটাকে যদি কমন নিয়ে বাইরে বের করি কি পাওয়া যাবে? হাফ ভি √T2 স্কোয়ার মাইনাস T1 স্কোয়ার। তাহলে এটা পাওয়া গেল H1। তাহলে মোট গভীরতা কত পাওয়া গেল? H প্লাস H1 সমান হয়ে গেল H প্লাস হাফ ভি √T2 স্কোয়ার মাইনাস T1 স্কোয়ার। তাহলে এই T1 আর T2 যদি হাইড্রোফোন বুঝে নিতে পারে, তাহলেই কিন্তু আমরা ক্যালকুলেশানটা করে নিতে পারবো। এরপর আমরা যেটা নেক্সট দেখব সেটা হচ্ছে কোনো একটা যদি উড়োজাহাজ উপর দিকে উড়ে, তাহলে এই শব্দের প্রতিধ্বনিকে কাজে লাগিয়ে কতটা উচ্চতায় উড়োজাহাজটা উঠছে সেটা আমরা খুব সহজেই মাপ করতে পারবো। দেখো ধরে নিচ্ছি একটা উড়োজাহাজ মাটি থেকে এই উচ্চতা দিয়ে ভূমির সমান্তরালে উড়ে যাচ্ছে। তো এইখানে যখন ধরে নিচ্ছি যে এ বিন্দুতে ছিল, এই বিন্দুতে থাকা অবস্থায় উড়োজাহাজটি
কি করলো, এখানে একটা শব্দ সৃষ্টি করা হলো। এই শব্দটা কি হবে, এও পথে মাটিতে যাবে, আবার কি হবে, ওবি পথে প্রতিফলিত হয়ে ফিরে যাবে। তো দেখা যাচ্ছে যখন শব্দটা এ ও হয়ে ওবি পথে এ বি বিন্দুতে এলো, সেই সময়ে উড়োজাহাজটা কি করলো, আগিয়ে এ থেকে বিতে চলে গেল। মানে যেই সময়ে উড়োজাহাজ এ বি পথ অতিক্রম করেছে সেই সময়ে শব্দ এও প্লাস ওবি পথ অতিক্রম করেছে। তাহলে উড়োজাহাজের বেগ আলাদা, বায়ুতে শব্দের বেগ আলাদা। তাহলে দেখো, ধরে নিচ্ছি, ধরি উড়োজাহাজের গতিবেগ ভি এবং বায়ুতে শব্দের গতিবেগ সমান স্মল ভি। তাহলে এটা ক্যাপিটাল ভি, এটা স্মল ভি। তাহলে ধরি টি সময়ে উড়োজাহাজটি এ থেকে বি বিন্দুতে গেছে, এই সময়ে শব্দ এও রেখা বরাবর আপতিত হয়ে প্রতিফলিত হয়ে ওবি রেখা বরাবর বি বিন্দুতে পৌঁছেছে। তাহলে দেখো, তাহলে এ বি, তাহলে এই দূরত্বটা কত, তাহলে এ বি কত লেখা যায়, এ বি সমান ভি টি। আবার এ বি মানে কি লেখা যায়, 2AC সমান ভিটি, আগের মতোই এসি সমান হাফ ভিটি এখানে লেখা যায়, যেহেতু এসি সমান সিবি। এটা 1 নম্বর গেল, এটা হচ্ছে উড়োজাহাজের কেসটা গেল। তাহলে আবার দেখো, এও প্লাস ওবি সমান কি স্মল ভিটি বা 2AO সমান স্মল ভিটি, যেহেতু এও সমান ওবি, বা এও সমান হাফ ভিটি। এবার দেখো তো উচ্চতা কত, ওসি। তাহলে ওসি সমান আগের মতো লিখে কি লেখা যাবে, এও স্কোয়ার অতিভুজ স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার। এও স্কোয়ার মানে কত, হাফ। তাহলে এটা 1/4 হয়ে যাবে, হাফ ভিটি আছে, তাহলে 1/4 ভি স্কোয়ার টি স্কোয়ার মাইনাস 1/4 বড় ভি স্কোয়ার টি স্কোয়ার। হাফ টিটা বাইরে বেরোবে কারণ দুক্ষেত্রে টিটা সমান, ইন্টু √ওভার ভি স্কোয়ার মাইনাস ক্যাপিটাল ভি স্কোয়ার। তাহলে এক্ষেত্রে এই টিটা যদি মেপে নিতে পারি এবং যদি আমাদের এই ছোট ভি অর্থাৎ শব্দে যে বেগ বাতাসে এবং উড়োজাহাজ বা এরোপ্লেনের বেগ এটা যদি আমাদের জানা থাকে, তাহলেই কিন্তু আমরা যে উড়োজাহাজটা কত উচ্চতায় অর্থাৎ ওসি বা এইচ উচ্চতায় উঠছে সেটা আমরা খুব সহজেই ক্যালকুলেশান করতে পারবো। তাহলে তোমরা এই দুটো জিনিস কিন্তু তোমাদের ফাইনাল পরীক্ষার জন্য এবং যে অন্যান্য যদি কোনো পরীক্ষা দাও সেটার জন্য কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। এটা তোমরা খাতায় ভালো করে লিখে প্র্যাকটিস করবে, না হলে কিন্তু এটা করতে পারবে না। খুব সুন্দর করে প্র্যাকটিস করবে। আজকে লেকচার এইটুকুই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, ভিডিওটিকে লাইক করবে, তোমার বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, আর যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট করবে এবং
পরবর্তী ভিডিওগুলির নোটিফিকেশান পাওয়ার জন্য সাবস্ক্রাইব বাটনের পাশেই যে বেল আইকনটি থাকে সেই বেল আইকনটিতে ক্লিক করবে। তাহলে আজকে এইটুকুই, পরের লেকচারে আমরা শব্দের বাকি অংশটুকু পড়ব। টাটা, বাই বাই।